তুলির নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তুলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে। মূলত ভয় পাচ্ছে বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না, নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না। শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে, তুলি পড়াশোনায়। এভাবে টাইম কেটে যাবে, দুজনের দূরত্ব বাড়বে। তুলি তখন বাঁচবে কিভাবে? তুলি শুভ্রকে আচমকা জড়িয়ে ধরল। হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল শুভ্র। পরপর নিজেকে সামলে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে। যতটা আঁকড়ে ধরলে বুকের মধ্যে পিষে ফেলা যায়, ঠিক ততটাই। অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো, তবে আজ তুলির মুখে রা অব্দি নেই। আরাম করে শুভ্রর বুকের মধ্যে পড়ে আছে ও। শুভ্র তুলির চুলে চুমু খেলো, তারপর টিপ্পিনি কেটে পড়ল ও। ভালোবাসায় তো জ্বলে পুড়ে যাচ্ছ তুলি। এক কাজ করতে পারো, আন্টিকে বলে একেবারে চলে আসো না আমার কাছে, তাহলে আর এত পড়তে হবে না। তুলির কি হলো? শুভ্রকে জড়িয়ে ধরে বুকে মুখ ঘষে ব্যস্ত হয়ে বলল, আমি আজকেই বলবো গিয়ে, কিসের 4 বছর, কোনো 4 বছর টছর না। উই আর ম্যারিড। আমরা কেন আলাদা থাকবো? ইসলামে নেই এইসব। শুভ্র থমকে গেল। তুলির পাগলামি এবার লিমিট ক্রস করছে। শুভ্র এবার তুলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল। তুলি কান্না মাখা মুখে শুভ্রর দিকে চাইল। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল, পাগলামি করবে না। আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল, বিয়ের পর তোমার পড়াশোনায় ইম্প্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখনো তাই করবে। আর আমাদের একসাথে 4 বছর পরই থাকা হবে। গট ইট? কী সব বলছো তুমি তুলি? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি। আমাকে দোষী বানিও না সবার সামনে, প্লিজ। তুলি কাতর চোখে শুভ্রর দিকে চাইল, ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তুলি, পরিস্থিতি বুঝো। তুলি নিজেকে সামলালো। সে কবে থেকে এমন ছিচকাদুনি হয়ে গেছে। শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার, দুজনে একসঙ্গে থাকার। তুলিকে দূরে দূরে রাখতে পারলেই তো শুভ্র যেন বাঁচে। তাহলে সে কেন খামোখা পাগলামি করবে? সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিয়ে এসেছে। শুভ্র কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগে বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলিরই ভূমিকা আছে, আর কারণ নেই, কারণ না। শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে। তুলির দরকার নেই কারোর। তারপর তারপর বদলে গেল সব। তুলি আর একটা বারও পাগলামি করলো না, আর নাইবা শুভ্রকে জ্বালালো। দুজনেই ঢাকা ফিরে এলো। বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল। যা বলার শুভ্রই বলেছে। শুভ্র ভেবেছে তুলির মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু শুভ্র ভুল ছিল, মন খারাপ নয়, বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকেই অবহেলা। তারপর তারপর কি? ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টাও করেছে, এই নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লাই করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে মেয়ে কি করে শুভ্রর সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে, সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছে। শুভ্র এসব ভাজা মাছ ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো, তারপর বলল, তুমিও বসো আম্মু, ইনসুলিন নিয়েছো এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বললেন, দিয়েছি, সুই ছাড়া কি? ডায়াবেটিস আর কোনো ঔষধ নেই রে শুভ্র, সুই গাঁথতে হাতে কাঁপে আমার। দিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছাড়ালো। তারপর কাঁটা ছাড়ানো মাছ তুলে দিল আবারও আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজ দুচোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সব সময় করে। ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর, নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে,
সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজার প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। অটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন, ছেলেরা এসব কাজ করে না, আরো কত কি বলেন, শুভ্র বোঝে না। আফরোজা এরপর দমে যান, মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে, না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনায় কাজ আফরোজার একার পক্ষে করার সম্ভব হতো না। শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই, তার আজ ইলিশেও মন নেই। সে খামোখা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকেই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল, মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন দুদিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো। ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্রর চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন, ডাকেন, শুভ্র। শুভ্র শোনে না, সে এখনো অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটাই কি কি সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন, তারপর শুভ্রর কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন, এই শুভ্র। হুম? ও হ্যাঁ আম্মু, কি বলো? শুভ্র এবার ফিরে তাকায় আফরোজার দিকে। আফরোজা থামেন, গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়। শুভ্র হয়তো আফরোজার চাহনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবারও খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছু জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না, খামোকা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছে তুলির বাসায়, ঘাড় তেলা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে সব। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বলেন, শুভ্র তোর কি হয়েছে বল আম্মুকে, তুই এত আপসেট কেন বাবা? শুভ্র থামে। মায়ের আদুরে কথায় শুভ্রর গলায় যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিকই ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন শুভ্রর কেন মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারেও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে পড়ল। কিছু না, তেমন চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলের চলে যাওয়া দেখেন। শুভ্র সেদিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করলো। পথে থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যা বলছে, তার ওদিকে কোনো কাজ ছিল না। সে একমাত্র তুলির জন্যই এসেছে এই বাড়ি। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বলেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কি না। কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না, একবার ডাকলে উঠে যায়। আজ কি হচ্ছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এ কথার আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কোলবালিশ খামচে ধরে আছে, যেন শুভ্রর কোনো কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরো শক্ত হয়ে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারল। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে।
শুভ্র হালকা হাসলো। যেই মেয়ে শুভ্রের জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকলো। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুললো, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকায় এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দু হাতে জাপটে ধরে আছে। তুলি শুভ্রর ভারে চ্যাপটা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে, নিজের সঙ্গে একদম পিষে ধরে। এ কেমন অভদ্রতা! তুলি ছটফট করা শুরু করলো, বলতে লাগলো, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়াটা এটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাহনি দেখে চুপ হয়ে গেল। ছটফট বন্ধ হয়ে এলো মুহূর্তে। শুভ্র ভ্রু বাঁকালো, ইশারায় কিছু জানতে চাইলো। তুলি কি চায়? তুলি কিছু সময় চুপ থাকলো। পুনরায় তেজ আবারও ছড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শুনিনি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে। তুলি বাকি কথা শেষ করতে পারেনি আর। তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকু ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তে সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙুলে শুভ্রর মাথার চুল খামচে ধরে। বাম হাত রাখে শুভ্রর প্রশস্ত পিঠে। শুভ্র দু হাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীর ভাবে স্পর্শ করতে থাকে তার তুলিকে। তুলি হারিয়ে যাচ্ছে শুভ্র স্পর্শে। চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র। তুলি হাঁপিয়ে উঠেছে বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। এক পর্যায়ে শুভ্রর বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দিবে না। শুভ্রকে বুঝতে হবে তুলি অভিমান করেছিল। নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যেই তুলির চোখ বেয়ে জল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্রর মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মুছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভোগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি খাচ্ছ কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, এই মেয়ে, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি। তুলি চায় না, সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাত ছেড়ে তুলির নাছোড় বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাইবা শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলিও কোনো সুযোগই দিল না। শুভ্র একটা সময় রেগে গেল। রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপ দেখে ভড়কে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না। হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো? তুলি চোখে চোখ রাখলো, তারপর সোজা সাপটা জবাব দিল। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল, বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাদ করে ওঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাদ করে উঠল। তুলি তেতে উঠে পড়ল। তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? নাকি বলবেন তোমাকে দিয়ে শেষ আমার?
নাও তুমি তোমার মতো আর আমি আমার মতো, কোনটা? তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চাল মেলালো তখন বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো। তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো, ছ্যাত করে বলল, হাসছেন কেন? হাসবেন না আপনি। শুভ্র তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি আমার সংসার করবে এই জন্য এত রাগ? ওরে বাবা! তুলি হক চকিয়ে গেল, পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও না। শুভ্র হাসলো, কিছু ভাবলো, বুঝলো, হিসেব মিলালো। বিয়ে তো হয়েই গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজেও ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্রের জন্য বিক্ষিপ্ত আচরণ করছে, পড়াশোনায় কোনো মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না। শুভ্র ভাবে, তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে যায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছের শার্ট দু আঙুলে খামচে ধরে। শুভ্র ভাবে কাছে আসলে তুলির ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না, হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকলো আলতো স্বরে, তুলি শুনছো? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরিকে ছেটায়। তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি। শুভ্র তুলির কপালে চুমু খায়, তারপর আবার কপালে কপাল ঠেকায়, মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর। যাবে তুলি? তুলির শরীরটা নিত্যের ন্যায় ঝংকার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেললো। শুভ্র হাসলো তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলি খুশি হলো, কিন্তু শুভ্রর কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে আপনার বউ ঘরে তুলবেন কিনা, আমার এইসবে তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রর দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই, এ কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনালো। গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে, তাতে কোন পাগলেও বুঝবে কার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমার সত্যিই তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র ওইভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার, আমি মেনে নিলাম। নজর লোকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রর ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে, লজ্জায় ইতি উতি চেয়ে হাঁসফাঁস করে তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রর বুকেই মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই পাগলটাকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রর ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবেই বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল, আমি এইভাবে আছি,
তুমিও বসে থাকো, মাথায় হাত বুলাও, ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন, একদম কথা লুকাবি না, তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝলো আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে। মা মাই হয়, মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসলো। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন, পরপরই টিপ্পিনি কেটে বললেন, এই তুই না তুলিকে বিয়ে করতে চাসনি, এখন 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে, তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস না? শুভ্র হাসল, মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেশি পারলামই না। ওর মধ্যে সব আছে যা আমি জীবন সঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও। শুভ্র থামল। মায়ের জন্য শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিকে সবভাবে। আফরোজার মনে কি যে শান্তি বোধ হলো। তার রাজা শুভ্রর জন্য তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেননি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জলটুকু মুছলেন, তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটা ভালো চোখে দেখেননি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিলিস, দেখে মানা করতে পারিনি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনা কতটা এফেক্ট পড়বে? শুভ্র ভ্রু বাঁকালো, চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘোরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, না না, আমি তবুও যাবো একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শোনে, বুঝতে পারলো তার এ কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রর মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলি ছেলে মানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে। তবু একদিন আফরোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা ক্ষোভ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর যা উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমে 2 বছরে এসেছে, হোক তাহলে সেটাই। তারপর তারপর কয়েকটা দিন পরের কথা, শুভ্র তখন সবেই মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্য মনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, আম্মু, আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত আপসেট লাগছে কেন তোমায়? আফরোজা মিছে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করবো কেন হঠাৎ? তুই খা মজা করে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে চায়। মা আজকাল বড্ড কথা লুকান, তারপরও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করলো। আজ কি তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎই শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেলের শুনে এক দৌড়ে দরজার দিকে এগুলেন। শুভ্র পেছন থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেননি,
তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জড়তা থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারোর ওপর বোঝা হয়নি, কোনোদিনও হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র, মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানাজান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সর্বক্ষণই শোনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন, হাতের মিষ্টির প্যাকটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রু কুচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করলো শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছুই বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পেছন কারণ আছে, ভেবো না আমি সব মেনে নিয়েছি বা নিয়েছি। পুরানো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগেই আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি তুই। শুভ্র বুঝতে পারল তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভ্রু কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বলেন, কাকুতির স্বরে বলেন, আব্বা আমি মাপ চাইছি পুরনো সব কাজের জন্য। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের ন্যায় গাম্ভীর্য রেখেই বললেন, পুরানো ক্ষত মাপ করতে তোমার বাসায় আমি আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাই বড় ছেলে রিশাদের বিয়ে, সবাই খুব জেদ করেছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম, আসলে এসো, না আসলে নাই, তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনো থাকবে না, সেটার আশাও নেই। শুভ্র এর মধ্যে চা করে নিয়ে এলো। ক্রেটা সোফার টেবিলের উপর রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমার বাড়ি অন্ন আমার মুখে ঢুকবে না কোনোদিনও শুভ্র, চা ফেলে দিও, আসি। শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে তার আগেই আফরোজা শুভ্র বাঁ হাত চেপে ধরেন। শুভ্র আটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল, বলল, এসব কি ধরনের ব্যবহার ওনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল, তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিলে তোমরা, বাচ্চা অ্যাবর্শন করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। কেন এভাবে মুখ বুঝে ও বাড়ির সব কথা সহ্য করো বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রেটা নিয়ে কিছু না বলে রান্নাঘরে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গুছা, আমরা কাল তো নানার বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরো 5টা কথা শোনাক, তুমিও শোনো। হাই প্রেশার তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায়? কি হবে, বেশি মরে যাব।
আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রর কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হাঁ করে চেয়ে থাকলো, পরপর দরজায় ঘুষি দিয়ে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রর সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্র রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন। ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখলে শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমিও যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দিই। সারাদিন রোগীদের সাথে থেকে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেড়া কণ্ঠে বলে। তুমি মিথ্যে বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র চল না বিয়েতে যাই আমরা। না। শুভ্রর স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এত দূর অব্দি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেয়া বলে না, বাড়ি বই যেচে অপমান করতে আসা বলে। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র। সেটার অপরাধ বোধ থেকেই সারা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বলল, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই সেই বাড়িতে আমার বইয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন, তোর এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বা রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন। কিছুক্ষণ নীরব থেকে তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সে যে বিয়ে করে এসেছি আর যাইনি কখনো, কেউ বলেইনি যাওয়ার জন্য। আজকেও বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, নাহলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আর একবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়েই চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করল শুভ্র। আফরোজা হাসলেন। আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথা বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার, এখনো মায়ের কোলে ঘুমাই? হেসে হেসেই শুভ্রর রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজলো, হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাস্য মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রীর ক্লাস করতে আপনার ঘরেই চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুমু ঘুমু চোখে হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্র রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকলো। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসলো। শুভ্র দেওয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইলো। তুলি শুভ্রর ঘরের চারপাশটা চোখ ঘুরিয়ে দেখে আবারও শুভ্রর দিকে চাইলো। ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা তো আমারই ঘর। শুভ্র হাসলো, মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই অবশ্যই, তা কি খাতিরদারি গ্রহণ করবেন অধমকে জানান। তুলি চুলটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, বাকিটা পরে ভেবে দেখছি।
শুভ্র কম না, টিপ্পিনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু, হাউস দ্যাট? খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো, পরপর বসা থেকে উঠে 2 কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে, আপাতত চাই এনাফ, ওটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইলো, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলো সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলি এবারও হার মানল। শুভ্রর গলায় হাত গলিয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, বাহ, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপেলেই চলো। 47। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকালো, না বুঝে জিজ্ঞেস করলো, কি 56? ওই যে বললেন লেন্থ মাপ নেবেন, আর লেন্থ আমার 47। শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে 2 আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানে রে এই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল। টি শার্টটা টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো, আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে আরেক চুলোয় বসালো পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেল দিয়ে ভাজলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হাঁ করে শুভ্রর রান্না দেখছিল। শুভ্র 1 কাপ এগিয়ে দিতেই তুলির চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে পড়ল। আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমি রান্না করি, আম্মুকে রেস্ট দেই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচন্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্রর এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ থেকে ছুটবে। তুলি মনে মনে একটু ভয়ও পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রের মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে? যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলেন, শুভ্র ছেড়ে দিবে? হয়তো দিবে। তুলি নিজের উল্টোপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেও ঘটে? তুলি থমকে গেল। তুলি থামে, তারপর চায়ের কাপটা এক পাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে, এদিকে ঘুরুন। তুলির গলা কিছুটা ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ ছেড়ে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রর বুকে ডান হাত রাখলো। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে তাকালো। ভ্রু বাঁকালো শুভ্র। তুলি থামলো, গলা ভিজিয়ে হঠাৎ করেই জিজ্ঞেস করলো, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন, সত্যি করে বলুন আমায়। শুভ্র এ ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে, পরপর তুলির আগ্রহ দেখে বলল। তুলি শোনে, থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আরো একটা প্রশ্ন করে, আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপতো যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামলো, তার ডান হাতটা তুলির গালে রাখলো। গরম হাতটা গাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিঁড়িতে বসেনি,
আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমি শেষ, শুনেছো? তুলি শোনে, গলাটা কাঁপলো বোধ হয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরলো। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোভূত হয়েছে। শুভ্র হাঁপ ছাড়লো। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা, অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিন তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এবারই আসুক, কটা দিন গেলেই নিজেই বুঝে নিবে। হঠাৎ নাকে কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল, জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে চেড়ে দিল। তারপর কাতর কণ্ঠে বলল, এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জলা খাবার খেতে হবে। ও গড! দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনলো। আফরোজা পেছনে উঠে বসলেন তুলির সামনে, আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছন থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন, তাই তিনি আগ বাড়িয়ে বললেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া আর কে আছে? মাথায় কাপড় দেওয়া লাগবে না? শুভ্র এবার তুলির দিকে চাইল, বলল, খুলে ফেলো প্রবলেম হলে। তুলি যেন হাঁপ ছাড়লো, মাথা থেকে কাপড় সরিয়ে গলায় চড়ালো। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন বোধ হয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাঁ হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখলো, না, ঘুমাচ্ছেন। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল, বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি। 2 সপ্তাহ 14 ঘন্টার উপোস আমি তুলি। তুলি বুঝলো না শুভ্রর কথা। কি শুনলো শুভ্র? তুলি প্রশ্ন করল। 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? শুভ্র এবার দুষ্টু হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে বলে, সাজেকে সেই রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন বেলাজ কথা শুনে কেসে উঠল। থতমত খেয়ে বলল, অসভ্য পুরুষ, মুখে লাগাম দিন। লাগাম? কার জন্য দিব? তোমার জন্য? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেলাজ কথা বলছে, আর তুলি বারবার খিঁচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না। সিসিমপুরের ন্যায় চলছেই তার বেলাজ কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। উফ আল্লাহ! জন্মের পর শুভ্র নানা বাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানা বাড়ি ছিল, বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছাও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজুরিতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানা বাড়ি খুব বিশাল, 20 ডেসিবেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আরেকটা পুকুরে জাল ফেলা বাগানো আছে। তুলি এইসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে
চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুফু বলে আফরোজার পাশে ঘিরে ধরল। পেছনে পেছনে এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞেস করলেন, আফরোজার কথা এ কি বলার আছে? সে তো মাতোয়ারা, বাড়ির সবার আচরণ দেখে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রর উপর। শুভ্র তাদের দেখে সালাম করলো। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন। শুভ্রর মুখটা আদর করে দেখলেন, তারপর হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো বড় হয়ে গেছে। তাপা, ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল। মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর কথাটা বলার সাথে সাথেই সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির ওপর পড়তেই আপাত মস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন, খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, তবে আমাদের তানিকেও আরো বেশি। আহ চুপ, ওদের ভেতরে নিয়ে এসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরলো। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা, খোদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্রাব, পায়খানা সবই বিছানায় করেন। তার জন্য কাজের লোকও রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খোদেজার বাঁধার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখলো। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করলো, স্যালাইন কি সব সময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারেন না সব সময়, তাই বেশিরভাগ সময়ে স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখলো। জ্ঞান নেই খোদেজার। কাউকে এখনো চিনেন না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা আম্মা, আমি আফরোজা আসছি গো, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শোনেন, কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা, ও শুভ্র, তোর নাতি, আমার ছেলে। শুভ্র, এদিকে আই। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন, মা, ও তুলি, শুভ্রের বউ। দেখো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। ও আম্মা, শোনো তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন। মুখ দিয়ে গঙ্গানির মতো বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদেরকে কখনো কোনো শক্তি দিয়ে চিরযৌবন করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজন, খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছো তবে? এই বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই, ওদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যের শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসল। শুভ্র জানা মতে সবকিছু এখন অব্দি ভালোই চলছে। তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও শুভ্রর। শুভ্র বোঝে দেখা না পাওয়ার পেছনে কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়। তুলিও যায় তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে। তুলি পাশে ঝুটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখলো। এই শুভ্রর সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোন কুক্ষণে যে রাতের কথাটা তুলি বলে তুলেছে
নিজের উপরই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলি ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্প মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্রর রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই ডাকলো বলে, ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছি, তুলির বুকটা কাঁপছে। দৌড়ো দৌড়ো বুকে কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্রর। মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল। হঠাৎই একটা মেয়ে এলো, তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসলো, এই তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকাই এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো খেলার মধ্যে, যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল, বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া? বলবো তোমার আম্মুকে? হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলিই বলল, হিয়া, আমরা পরে খেলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হিয়া শুনলো না, বাকি বাচ্চারাও তেমনই শুনলো না। হিয়া নাছুর বান্দার মতোই বলল, কাকি, এই চালটা শেষ করি প্লিজ। তুলি হাসলো, বলল, ঠিক আছে, এই চালটাই শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। টানিয়ে পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো, কবে থেকে প্রেম তোমাদের? হ্যাঁ? তুলি অবাক হলো। লুডো খেলা পজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়। তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হলো, কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুপুও হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ঢাকতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলির খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়ালো, তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছে ভাবো, আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, বিয়ে তো হয়ে গিয়েছে, কিভাবে হয়েছে ডাজন্ট ম্যাটার। কথাটা বলেই তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকতেই দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বলল না, সোজা শুভ্রর পাশে বসে সরাসরি প্রশ্ন করলো, আপনার সঙ্গে এবারে তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুলি লম্বা করে শ্বাস ফেললো, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে, আপনি চেনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না, কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র যেখানে তানিকে চিনেই না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করলো, বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমোবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবারও বিছানায় বসিয়ে দিয়ে বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি? আমি মনে করিয়ে নেব। তুলি বুঝলো শুভ্র কথার ধাঁচ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথাটা তো হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইলো, দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারতো। দ্যাট মিনস তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়ালো, চুলে বেনি করতে করতে বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তুলিকে পেছন থেকে, সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ, আজ এই অধমের 3টা উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চেরাগ। তুলির অমন স্পর্শে কেঁপে উঠল, কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল, গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা।
অনুভব করলো তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মুজরা ডান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেললো। জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, পারবো না আমি, ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আমি ওর হাজব্যান্ড, আমার সামনে কিসের ছি? তবু ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরলো তুলিকে নিজের সঙ্গে, কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজের থেকে শুভ্রকে আলাদা করে বলল, আমি পারবো না, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়ার ভেতরে ভেতরে ব্যথিত হলো, সঙ্গে সঙ্গে অপমানিত হলো। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই, তাই শুভ্র এসব ভেবে আর জোর করলো না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, না হলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলি দোটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুলল সে। শুনতে পেল গান বাজছে, रंग लगा दे रे मोहे रंग लगा दे रे, मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे, रंग लगा दे रे मोहे रंग लगा दे रे, मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे रे। শুভ্র গানটা শুনেই অগোচরে হেসে উঠল, বিছানা থেকে উঠে বসলো, মুখে ইচ্ছে করেই রাগ ভাব ধরে রাখলো। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছুল না, রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল। তুলি পেছন থেকে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্রর বুকে দু হাত ঘুরিয়ে জাপটে ধরলো পেছন থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙে আবারও এগিয়ে গেল। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল, তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাত তুলির কোমরে ধরে তুলিকে আবারও সোজা করে ফেলে। তুলি দু হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর। গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল। হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলি নিচে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দু হাত জাপটে ধরল শুভ্রকে। পিঠে চিমটিও কাটলো একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলির শুভ্রর ঠোঁটে আঙুল রাখলো, তারপর আঙুলটা শুভ্রর সারা মুখে ছুঁয়ে তুলি গাইল। ওর চোখ যেন শুধু কোনো এক চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না। দু হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলি। তুলিও বাকি গান শেষ করলো। একে অপরের চোখের দিকে চেয়ে গান শেষ হলো, অথচ এখনো দুজন দুজনের চোখের দিকেই চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো, নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখুট্টা জীবনে আসার জন্য। তুলি শুভ্রর চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল, রাগ কমেছে? হেসে ফেললো শুভ্র। উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাজা কোলে তুলে বিছানায় দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করলো, বাকি দুটো উইশ? শুভ্র তুলির ওপরে নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। শাড়ির আঁচল ছড়ানোর আগে ফিসফিস করে বলল, কোথায়? তুলি চোখ লুকালো, অন্যদিকে চেয়ে লাজু গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দেই। কথাটি বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেললো। তুলির গলায় ঠোঁট ছুঁয়ে দু হাতে তুলি
কে আগলে ধরলো শুভ্রকে। মানুষটা যখন ছোঁয় তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিন ঘিন করে, অথচ স্বামী শুভ্রর প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিস ফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো